মাঝরাতে প্রচণ্ড পেট ব্যথা, ঘুম ভেঙে গেল সিজদা চোখ খুলতেই বুঝতে পারল তার ম্যানহোলি সার্কেল শুরু হয়েছে। সিজদা প্রচণ্ড ঘাবড়ে গেল। ম্যানথলি টেটের আরও বেশি কিছু বাকি রয়েছে। এর আগেও ম্যানথলি সার্কেল শুরু হওয়ার কারণ বুঝতে পারল না সিজদা ছেড়ে নেমে লাকেজ থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে ঢুকতে গিয়ে দেখল সাদা সাদা টাইলসে ছোপ ছোপ দাগ ফুটে উঠেছে। সিজদা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সেগুলো পরিষ্কার করবে ভাবতে ওয়াশরুমে চলে গেল। প্রায় 10 মিনিট পর সিজদা ফ্রেশ হয়ে এসে দেখে টাইলস একদম পরিষ্কার, কোথাও কোনো দাগ নেই। খাটের দিকে চোখ পড়তেই দেখল সাইফান ও রুমে নেই। সিজদা জানে সাইফান একটা পরিষ্কার করেছে। সিজদা সাইফানকে যতই দেখছে ততই অবাক হচ্ছে, একটা মানুষ এত ভালো হয় কী করে। সাইফানের যদি সিজদার যে ধারণা ছিল সেটা পাল্টে দিয়ে সাইফানের প্রতি সম্মান শ্রদ্ধা যেন শতগুণ বেড়ে গেল। এর মধ্যে সাইফান হাতে হট ওয়াটার ব্যাগ, পেন কিলার নিয়ে রুমে প্রবেশ করল। সাইফানকে দেখে লজ্জা লাল হয়ে গেল সিজদা। সাইফানের চোখের দিকে তাকাতে পারছে না, লজ্জা নুয়ে পড়ছে। সে ভাবতেও পারেনি তাকে এমন একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সিজদাকে লজ্জা পেতে দেখে সাইফান বলল, এত লজ্জা পাবার কিছু নেই, ইটস নর্মাল। পেন কিলারটা খেয়ে নাও আর হট ওয়াটার ব্যাগটা পেটের উপর রাখো, দেখবে বেটার ফিল করবে। এসবের কোনো দরকার নেই, আপনি শুয়ে পড়েন। আমার জন্য শুধু শুধু মাঝরাতে আপনার ঘুমে ব্যাঘাত ঘটল, আমি সত্যি দুঃখিত। তোমাকে 3 কোমল বলে বিয়ে করার সাথে সাথেই তুমি আমার না চাইলেও আমার সাথে জড়িয়ে পড়েছ। তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। এখন থেকে তোমার সুখ মানে আমার সুখ, তোমার দুঃখ কষ্ট মানে আমার দুঃখ কষ্ট। তুমি যন্ত্রণায় ছটফট করছো, ঘুমাতে পারছো না, এটা দেখো চুপচাপ ঘুমিয়ে থাকবো বলছো আমাকে। আমি এতটাও কাপুরুষ না সিজদা, তুমি অসুস্থ। এত না কথা বলে চুপচাপ যা বলছি তাই করো। সাইফানের কথা পিঠে সিজদা কোনো কথা না বাড়িয়ে ওষুধ খেয়ে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পেটের উপর হট ওয়াটার ব্যাগ রাখে। কিছুক্ষণ পর সিজদা একটু বেটার ফিল করলেও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসছে না। সিজদা বিছানায় এপাশ ওপাশ করতে থাকে দেখে সাইফান সিজদার দিকে মুখ করে বলল, তুমি চাইলেও আমি তোমার মাথায় হাত বুলাতে দিতে পারি, দেখবে ঘুম চলে আসবে। সিজদা প্রত্যুত্তরে কিছু না বলে দেখে সাইফান আবারও বলল, চুপ করে থাকা সম্মতির লক্ষণ। আমি কি ধরে নেব যে তুমি আমাকে অনুমতি দিচ্ছ? সিজদা ছোট করে উত্তর দেয়, সাইফান যেন সিজদার বলার অপেক্ষাতেই ছিল। সিজদা বলে সাইফান এক হাতের উপরে ভর করে সিজদার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জীবনে প্রথমবার কোনো পুরুষের এত কাছাকাছি এসেছে সে। সাইফানের স্পর্শে সিজদার শরীর শিহরে উঠল, দাঁড়িয়ে গেল শরীরে লোমকূপ, আবেশের চোখে বন্ধ হয়ে এলো তার। মিনিট কয়েক অতিবাহিত হওয়ার পর সিজদা ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ফজরের আজানে মিষ্টি ধ্বনিতে মুখরিত হয়ে উঠল চারিপাশ। দূরের মসজিদ থেকে সাইফানের কানে ভেসে আসছে। সাইফান তড়িৎ গতিতে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় 7 মিনিট পর সাইফান উঁচু করে ওয়াশরুম থেকে বের হতেই তার চোখে বিছানায় বিড়ালের ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে সিজদা দিকে যায়। আজানের কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে সিজদা। ঘুমন্ত সিজদাকে বড্ড মায়াবী লাগছে সাইফানের কাছে। ইচ্ছে করছে সিজদার কপালে নিজের অধর ছুঁয়ে দিই। সাইফান সিজদার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসে। সিজদার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে গিয়ে কিছু একটা ভেবে সিজদার গায়ে কাঁথা টেনে দিয়ে সাইফান গায়ে সাদা পাঞ্জাবি জড়িয়েছে, মাথায় টুপি দিয়ে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাইফান রুম থেকে বের হতেই চোখ খোলে সিজদা অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস তার, দরুন অনেক আগেই ঘুম ভেঙেছে তার। কিন্তু রাতের ঘটনার পর সাইফানের মুখোমুখি হতে লজ্জা লাগছিল তার। তাই তো ঘুম ভেঙে যাওয়ার পরও ঘুমের ভান ধরে ছিল সিজদা। সাইফান যখন
সিজদার কাছাকাছি এসেছিল। সিজদার বুকের ভিতর যেন কালবৈশাখী ঝড় শুরু হয়ে গিয়েছিল। সিজদার দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল যেন এই মুহূর্তে সে দম বন্ধ হয়ে মারা যাবে। অনেক কষ্টে নিজেকে সামলিয়েছিল সিজদা। সেসব কথা মনে পড়তে লজ্জা লাল হয়ে যায় সিজদা মুখ। সিজদার দু হাতে নিজের মুখ ঢেকে নিয়ে বলল, ইস কি লজ্জা, কি লজ্জা। মানুষটা আমার এত কাছাকাছি ছিল, ডাক্তারবাবু মতো উনিও বড্ড ভালো মনের মানুষ। মাত্র কয়েক ঘন্টা পরিচয় মানুষটার সাথে, অথচ আমার কত খেয়াল করছে। মনে হচ্ছে কত বছরের চেনা জানা। বড্ড আপন আপন লাগছে মানুষটাকে। আমার মতে অভাগীর জীবনে এমন একটা মানুষ আসবো আমি কখনোই ভাবতে পারিনি। আমার যে ডর লাগতেছে। এত সুখ সইবে তো আমার কপালে। সিজদা আর ভাবতে পারে না কিছু। চোখ ভিজে আসে তার। সিজদা বিছানা ছেড়ে নেমে ওড়না কোমরে গুজে ঝটপট কাজে লেগে পড়ে। বাসরের ফুল ফেলে দিয়ে বিছানা পরিপাটি করে রেখে ফ্লোর মোছার কাজে লেগে পড়ে। নিজের কাপড় চোপড় কাবাটে নতুন করে গুছিয়ে রাখে। রুমের প্রত্যেকটা আসবাবপত্র মুছে আবার জায়গার মধ্যে রেখে দেয়। এরই মধ্যে হালিমা বেগম শাড়ির গহনা নিয়ে তার রুমে প্রবেশ করে। হালিমা বেগমকে দেখে সিজদা কোমর থেকে ওড়নাটা খুলে গায়ে জড়িয়ে নেয়। সিজদাকে দেখে হালিমা বেগম মিষ্টি হাসি দিয়ে বলে, এতদিন একটা কথাও শুনে এসেছি, ঢেকি স্বর্গে গেল নাকি বানে, আজ সেটা স্বচক্ষে দেখতে পেলাম। তুমি এই বাড়ির বউ, কাজের মেয়ে নও সিজদা। এ বাড়িতে এতগুলো কাজের লোক থাকতেও তুমি সকাল সকাল এগুলো কি শুরু করছো? হালিমা বেগমের ধমকে কেঁপে উঠল সিজদা। সে আমতা আমতা করে বলল, দাদিজান, দৈনিক এই কাজগুলা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, কি করতাম আমি, তাই তো কাজ লইয়া পড়ছি। এখন থেকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না সিজদা। জীবনে অনেক কষ্ট সহ্য করেছে তুমি। গতকাল থেকে তোমার সুখের দিন শুরু হয়েছে। তোমাকে আর দিন রাত 24 ঘন্টা গাধার মতো খাটতে হবে না। তুমি মুক্ত স্বাধীন। আমার তো বসে থাকতে ভালো লাগে না দাদিজান। কাজ না করলে কি করব আমি? সারা দিন কাটবো কীভাবে? পড়াশোনা করবে? পড়াশোনা? অবাক হয়ে জিজ্ঞেস করে সিজদা। হ্যাঁ, পড়াশোনা করবে তো। পড়াশোনা করার কথা শুনে খুশিতে চোখ ছলছল করে উঠে সিজদার পড়াশোনা করার অনেক ইচ্ছে ছিল। ঔষধ যখন টেবিলে বসে পড়তো, সিজদা দূরে দাঁড়িয়ে দেখতো। ঔষধ যখন কাঁধে ব্যাগ ঝুলে স্কুলে যেত, সিজদারও ইচ্ছে করতো স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলে স্কুলে যেতে, কিন্তু সেই সৌভাগ্য হয়নি সিজদা মামিরা তাদের স্কুলে যাওয়া তো দূরের কথা, ঔষধ পড়তে বসলেও তার আশেপাশে সিজদাকে ঘেঁষতেও দিত না। সিজদা থেকে রেসপন্স না পেয়ে হালিমা বেগম আবার বললেন, কি হলো, কথা বলছো না কেন? পড়াশোনা করতে চাও না? নিজের গায়ে অশিক্ষিত যে তকমা লেগে আছে সেটা মুছতে ফেলতে চাও না? নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও না? হ্যাঁ চাই দাদিজান, খুব করে চাই। আমার পড়াশোনা করার অনেক ইচ্ছা দাদিজান। হালিমা বেগম শাড়ি গহনাগুলো বিছানার উপর রেখে বলল, দ্যাটস গুড। পড়াশোনা শেখার কোনো বয়স নেই। তুমি শুরু থেকে শিখবে, ভুলে যাবে না। তুমি এখন মির্জা পরিবারের বউ। তোমাকে পুরনো খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে। কথাবার্তা চালচলন স্মার্ট হতে হবে। এখনকার মেয়েরা কোনো অংশে কম নয়। মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে। তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে? তোমার পাশে আমি আছি, মির্জা পরিবারের সদস্য আছে। তোমার কোনো ভয় নেই। বৌভাতের ঝামেলা মিটে গেলেই তোমার জন্য টিচার নিয়ে আসবো। ঘুরে দাঁড়াতে শিখো সিজদা। যারা তোমাকে পদে পদে অপমান অপদস্থ করেছে তাদেরকে উচিত জবাব দিতে শিখ। যাই হোক, যেহেতু তুমি নতুন বউ, পাড়া প্রতিবেশীরা বউ দেখতে আসবে। তুমি গোসল সেরে জলদি রেডি হয়ে আসো। ঠিক আছে দাদিজান বলে সিজদা ওয়াশরুমে চলে যায়। প্রায় 30 মিনিট পর সিজদা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সামিরা বিছানায় বসে রয়েছে। সিজদাকে দেখে সামিরা মিষ্টি হাসি উপহার দিয়ে বলো, তুমি নাকি শাড়ি পরতে পারো না, তাই দিদুন আমাকে পাঠালো তোমাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজগোজ করে দেওয়ার জন্য। ভালো হয়েছে তুমি আইসো। আমার আরও চিন্তা হয়েছিল কেমনে শাড়ি পরব। আমি তো বেশি একটা শাড়ি পরতে পারিনি।
যে কয়েকবার পড়ছি সালেহা খালা আমায় পড়াই দিছে, কিন্তু এখানে তো সালেহা খালা নেই। কোনো সমস্যা নেই, সালেহা খালা নেই তো কি হয়েছে, তোমার একমাত্র ননদিনী তো আছে। আমি তোমাকে শাড়ি পরা শিখিয়ে দিব। একবার ভালো করে দেখে নিলে তুমি নিজেই পরতে পারবে। তোমার শাড়ি পরানোর জন্য কাউকে লাগবে না। তুমি আমার বয়সে ছোট হওয়ার পরও শাড়ি পরতে পারো, অথচ আমাকে দেখো, আমি পারি না। সামিরা সিজদার কোমরের শাড়ি এক অংশ গুঁজে দিয়ে বলো, আমিও শাড়ি পরতে পারতাম না, আমাকে ভাইয়া শিখিয়েছে। ভাইয়া খুব ভালো শাড়ি পরাতে পারে। আমার ভাইয়া যে বউ হয়ে হবে সে আসলে অনেক ভাগ্যবতী হবে, তার শাড়ি পরা না জানলেও চলবে। ভাইয়া রোজ তাকে শাড়ি পরিয়ে দেবে। কি একটা রোমান্টিক ব্যাপার। ভাইয়ার কথাটা শুনে সিজদা বুঝতে বাকি রইল না যে ভাইয়া বলতে সামিরা সাজিদের কথা বলেছে। সাজিদের কথা মনে পড়তেই সিজদার মুখটা চুপসে গেল। সামিরা সিজদাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, আমি $1,000,000 শিওর ভাইয়া তোমাকে দেখ হার্টবিট মিস হবে। আমার সৈনিক ভাইকে কোনো কিছু দমিয়ে রাখতে না পারলেও তুমি ঠিকই দমিয়ে রাখতে পারবে। জানো বৌমনি, তোমাকে দেখে আমার হিংসে হয়। ওমা কেন? এই যে তুমি কত সুন্দর, আমি মেয়ে হয়ে তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমার হাসি মুখখানা দেখলে মনে ভালো হয়ে যায়। তুমিও অনেক সুন্দর সামিয়া। সবচেয়ে বড় কথা, তোমার মন সুন্দর। যার মন সুন্দর হয় তার সব কিছু সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ বৌমনি। আমি নিচে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি নিচে এসো। সবাই নতুন বউ দেখার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা বলে সামিরা রুম থেকে বেরিয়ে আসে। সামিরা যাও পানে তাকিয়ে সিজদা মনে মনে বলো, আমিও ভাগ্যবতী কম নয়। সামিরা মানুষটা আমাকে না দেখেই আমি কাজের মেয়ে যেন আমাকে বিয়ে করেছে। সে আমাকে যে সম্মানটুকু দিয়েছে সেটাই হয়তো আমার পাওয়ার কথা ছিল না। এমন একটা মানুষের বউ হওয়া চারটেখানে কথা নয়। আমি সাজিদ মির্জার কাছে কৃতজ্ঞ, তিনি বিয়েটা ভেঙে দিয়েছিলেন বলে আমি একজন ভালো মানুষকে আমার মতো অভাগীর জীবনে পাইছি। সিজদা নিচে যাচ্ছে না দেখে সামিরা আবারও রুমে এসে দেখে সিজদা কিছু একটা ভাবছে। সামিরা গলা খাকিয়ে দিয়ে বলল, তুমি কি এত ভাবছো বৌমনি? সামিরা প্রশ্নে চমকে উঠে সিজদা আমতা আমতা করে বলো, কই কিছু না তো। দিদুন ডাকছে, নিচে চলো। তুমি নিচে যাওনি দেখে দিদুন আবার আমাকে পাঠিয়েছে, তাড়াতাড়ি আসো। সামিরা বেরিয়ে যাওয়ার পরপরই সিজদা বের হয়ে কয়েক কদম এগিয়ে আসতে ফ্লোরে একটা দামি ঘড়ি দেখতে পায়। সিজদা ফ্লোর থেকে ঘড়িটা তুলে নাড়াচাড়া করে দেখে বলল, আর এই ঘড়িটা তো আমি ডাক্তারবাবুর হাতে দেখেছিলাম। ডাক্তারবাবুর ঘড়ি এই বাড়িতে আসলো কেমনে?